হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম স্যার। আজ আমি হক সিনেমাটিকে এক্সপ্লেন করতে চলেছি। হক, যা অলমোস্ট সবাই জন্মের সাথে সাথেই পেয়ে যায়, কিন্তু যারা পায় না তারা কোর্টের দ্বারস্থ হয়, ভিক্ষা চায় তার প্রাপ্য হক তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই নিজের হক পাওয়ার জন্য কারো কারো বছরের পর বছর কেটে যায় কোর্টের চক্কর কাটতে কাটতে। তারপরও যদি তার হক সে পেয়ে যায়, তখন সবাই সেটাকে কেড়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে, বলে যে একে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কেন। এই মুভিটি বাস এমনি এক নিজের হকের জন্য লড়াই করা মহিলাকে নিয়ে তৈরি করা হয়েছে। আমাদের জুডিশিয়ারি সিস্টেম আর কনস্টিটিউশনের মাধ্যমে হক তো পেয়ে যাবে, কিন্তু তার জন্য মেয়েটিকে কি কি সহ্য করতে হবে সেই লড়াইকেই খুব ভালো করে এই মুভিটিতে দেখানো হয়েছে। মুভিটি আপনাদের খুব বেশি ইমোশনাল করে দেবে, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাহিনীর শুরু 1985 সালে হয়, যেখানে সাজিয়া বানো ইন্টারভিউ বলছে যে আমি লড়াই করতে তো চাইনি, আমি তো আব্বাসকে ভালোবাসতাম, লড়াইটা তো আমার কাছে বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। আর জানি না কেমন করে আমাদের হাজবেন্ড ওয়াইফের এই লড়াই দেশকে দুটো ভাগে ভাগ করে দিল। এবার সাজিয়া তার জীবনী বলতে শুরু করলো। 1967 সালে সাজিয়া আর আব্বাসের বিয়ে হয়েছিল। সাজিয়া আর আব্বাস বিয়ের আগে চিঠির মাধ্যমে কথাবার্তা বলতো। আব্বাস ওকে খুবই ভালোবাসতো। বিয়ের পর আব্বাস সাজিয়াকে নিজের বেগম মানে ঘরের রানী বানিয়ে রেখেছিল। খুব প্রেম ছিল দুজনের মধ্যে। আব্বাসের খারাপ কুকারকেও ঠিক করানো টাইম ওয়েস্ট বলে মনে হতো, এজন্য নতুন কুকার নিয়ে আসতো। সাজিয়া আর আব্বাসের লাইফে কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র ওদের প্রতিবেশী ছাড়া। একজন প্রতিবেশী একটু জায়গা নিয়ে সাজিয়ার সাথে ঝামেলা করে। আব্বাস তাই সেই জায়গাটাই কিনে নিয়ে সাজিয়ার নামে করে দিয়েছিল। 1.5 বছর পর ওদের প্রথম বাচ্চা হয়, তাই দুজনেই খুব খুশি ছিল। আব্বাস নিজের ক্যারিয়ার আরো গ্রো করার জন্য খুব হার্ড ওয়ার্ক চালু করে দিয়েছিল। আব্বাস একজন নামকরা উকিল ছিল। আস্তে আস্তে আব্বাসের ঘর আসা কম, ফোনে কথা বলাও কম হতে শুরু হয়, শুধু নিজের কোর্টের কাজে ব্যস্ত থাকতে শুরু করে। সাজিয়া আব্বাসের কাজের প্রেসার বুঝিয়ে ধীরে ধীরে নিজের জীবনে আসা এই চেঞ্জকে অ্যাডজাস্ট করে যাচ্ছিল। কিছু বছর পর ওদের দ্বিতীয় বাচ্চা হয়। ততদিনে তো আব্বাসের ব্যস্ততা আরো বেড়ে গিয়েছিল। সারাদিনে ফোনের মধ্যে যেটুকু কথা হতো সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। আব্বাস সাজিয়ার কল ধরা একদমই বন্ধ করে দিল। আব্বাস এত তো ব্যস্ত হতে পারে না যে 2-3 দিন ধরে সাজিয়ার সাথে কথাই বলার সময় হবে না। ঘর আসাও প্রায় বন্ধ করে দিয়েছিল আব্বাস। এভাবেই এদের জীবন চলে যাচ্ছিল। সাজিয়া একাই তার বাচ্চাদের মানুষ করছিল। একদিন আব্বাসের সেই প্রতিবেশী আবার সাজিয়ার ছেলে মেয়েদের কিছু খারাপ কথা শোনালে সাজিয়া সেটা জানানোর জন্য আব্বাসকে ফোন করলে আব্বাস সেটা তুলে ভয় দেখিয়ে বলল, এভাবে বারবার ফোন করলে বাড়ি থেকে ফোনের লাইনটাই কেটে দেব। এরপর আব্বাস হঠাৎ জমির ব্যাপারে কাজ আছে বলে 3 সপ্তাহের জন্য পাকিস্তান চলে গেল। সাজিয়া তখনও প্রেগনেন্ট ছিল। আব্বাসের তো সাজিয়ার কাছেই থাকার কথা, কিন্তু আব্বাস পাকিস্তানে যাবার পর সাজিয়াকে প্রায় ভুলেই গেল। 3 সপ্তাহ বলে গিয়েছিল, কিন্তু 3 মাস পর ফিরে এলো আব্বাস। সাজিয়া আব্বাসের ফিরে আসার খুশিতেই সব ভুলে গেল। এরপর একটা খবরে সাজিয়ার মাথায় আকাশ ভেঙে পড়লো। আব্বাস পাকিস্তানে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছে, আর নিজের সাথে তার দ্বিতীয় বউ সায়রাকেও নিয়ে এসছে। আব্বাসের মা সাজিয়াকে বোঝায় যে সায়রা ওদের এক রিলেটিভের মেয়ে ছিল, ওর বর মরে গেছে, তাই বাধ্য হয়ে আব্বাসকে বিয়েটা করতে হয়েছিল। সাজিয়া সায়রাকে একসেপ্ট করতে পারছিল না। আব্বাস তো এমনিতেই ওর থেকে অনেক দূরে চলে গিয়েছিল, আর এখন তো আব্বাসকে অন্য মেয়ের সাথে শেয়ার করতে হবে, এটা ভেবেই ও শিউরে উঠছিল। কিন্তু সবাই সাজিয়াকে বোঝাচ্ছিল যে এটা শুধু সাজিয়ার ক্ষেত্রে একাই হচ্ছে, যার হাজবেন্ডের দুটো বউ আছে তা কিন্তু নয়। মুসলিম সম্প্রদায়ের কাছে এটা খুবই সাধারণ ব্যাপার। সায়রা বাইরে গাড়িতে বসেছিল, আর সেখানে প্রতিবেশীদের ভিড় লেগে গিয়েছিল। সাজিয়া এখানেও অ্যাডজাস্ট করতে রাজি হয়ে গেল, আর সায়রাকে ভিতরে আসতে দিল। রাত্রে আব্বাস সাজিয়াকে বলল সায়রার সাথে বিয়েটা ওকে বাধ্য হয়েই করতে হয়েছিল। সাজিয়া সারা জীবন ওর প্রথম এবং প্রিয় বউ হয়েই থাকবে। সায়রা ওদের আউট হাউসে থাকবে। সায়রা সাজিয়ার বাচ্চাদের 5 মাস খেটে দেবে। এই
ঘর সবসময় সাজিয়ারই থাকবে। সাজিয়া আব্বাসের এই সমস্ত কথা শুনে একটু নিশ্চিন্ত হয়, কিন্তু পরের দিন থেকেই সায়রা নিজের জায়গা বুঝে নিতে থাকলো। ঘরের মেন কাজে সাজিয়াকে সাইড করে নিজেকে ঢোকাতে শুরু করলো। সাজিয়া এটা মোটেই পছন্দ করছিল না, কিন্তু এখন সাজিয়াকে সারা জীবন এমনি করেই থাকতে হবে। এবার সায়রার রিকোয়েস্টে সাজিয়া সায়রাকে মার্কেটে নিয়ে গেল। সায়রার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, কিন্তু সাজিয়া সায়রাকে সেই জিনিসগুলো কিনে দিচ্ছিল যেগুলো আব্বাস মোটেই পছন্দ করে না। কারণ যদি আব্বাস কখনো সায়রার কাছে যেতেও যায় যেন সেখানে না থাকে। সাজিয়ার এই চিন্তাধারা সায়রা বুঝতে পেরে গেল। সায়রা আব্বাসের পছন্দ অপছন্দ খুব ভালো করেই জানে। সাজিয়া এখনো পর্যন্ত সায়রাকে একজন আউটসাইডার ফিল করাচ্ছিল, যাকে বাস ঘরের একটা কোনায় থাকার জায়গা দেওয়া হয়েছে। কিন্তু সাজিয়ার এই ব্যবহার একদমই পছন্দ হয় না। আর সায়রা এবার সাজিয়াকে সত্যিটা বলে দেয় যে আব্বাস আর সায়রার সম্পর্ক আব্বাস আর সাজিয়ার বিয়ের আগের থেকেই ছিল। আব্বাস ওকেই বরাবর ভালোবেসে এসেছে, কিন্তু সায়রার বিয়ে অন্য জায়গায় হয়ে গিয়েছিল বলে বাধ্য হয়ে আব্বাস তখন সাজিয়াকে বিয়ে করেছিল। কিন্তু যখনই আব্বাস জানতে পেরেছে যে সায়রার হাজবেন্ডের ডেথ হয়ে গেছে, তখনই পাকিস্তানে গিয়ে সায়রাকেও বিয়ে করে নেয়। সায়রা কোনো বোঝা নয়, আসল বোঝা তো সাজিয়া। সাজিয়া এসব শুনে ঠিকমতো করে দাঁড়িয়ে থাকতে পারছিল না, পায়ের তলের মাটি যেন সরে গিয়েছিল। তার মানে এতদিন আব্বাস ওর সাথে শুধুমাত্র ভালোবাসার নাটক করে গেল। রাত্রে যখন সাজিয়া আব্বাসকে জিজ্ঞেস করলো যে সায়রার প্রাইভেট জিনিসের ব্যাপারে আব্বাস কি করে জানলো, তখন আব্বাস রেগে গিয়ে বলল, ফালতু সিন ক্রিয়েট না করে চুপচাপ ঘুমাও। তারপর আব্বাস সায়রার কাছে চলে গেল। সাজিয়া বুঝলো সায়রার কথাগুলো সত্যি। পরদিন থেকেই সাজিয়া আর তার বাচ্চাদের আলাদা করে দিয়ে আব্বাস সায়রাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সাজিয়ার চোখের সামনেই ঘুরছিল সবকিছু। আব্বাস ধীরে ধীরে সাজিয়া আর ওর বাচ্চাদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। এগুলো শত কষ্ট বুকে নিয়ে সাজিয়া অ্যাডজাস্ট করে নিচ্ছিল। এভাবেই সময় চলে যাচ্ছিল। এখন সায়রাও মা হতে চলেছে, কিন্তু সাজিয়ার বাচ্চাদের জন্য আব্বাসের কাছে একদমই সময় নেই। কদিন পর ছিল সাজিয়ার আব্বাসের বিবাহ বার্ষিকী। সেই দিন অফিসে গিয়ে সাজিয়া শুধুমাত্র ইভিনিং টুকু চেয়েছিল আব্বাসের কাছ থেকে, কিন্তু আজও আব্বাস অফিসের সমস্ত লোকজনদের সামনে অপমানিত করে সাজিয়াকে তাড়িয়ে দিল। সাজিয়া আর ওর বাচ্চারা ঘরের এক কোনায় পড়ে থাকা ওই খারাপ প্রেসার কুকারের মতো হয়ে গিয়েছিল, যাদের দিকে আব্বাস কখনো ঘুরেও তাকাতো না। প্রচন্ড দুঃখে কষ্টে সাজিয়া তার বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গেল। আব্বাস বাড়ি ফিরে এসে জানতে পেরে বলল, সাজিয়া খুব ভুল কাজ করেছে। আমি তো ওর প্রয়োজন সবই মেটাচ্ছিলাম, তাও ও চুপচাপ থাকলো না। ওদিকে সাজিয়া মনে করছিল আব্বাস ওকে ফোন অথবা একটা চিঠি হয়তো পাঠাবে, কিন্তু আব্বাস নিজের ভুল স্বীকার করতে রাজি নয়। আব্বাস সাজিয়াকে ফোন তো করলো, কিন্তু এটা বলার জন্য যে ও বাচ্চাদের জন্য প্রত্যেক মাসে 400 টাকা করে পাঠিয়ে দেবে। সাজিয়া সেলাই করে কিছু টাকা ইনকাম করছিল, কিন্তু সেটা ওর বাচ্চাদের জন্য পর্যাপ্ত ছিল না। 1 বছর পার হয়ে যাবার পর আব্বাস ওই 400 টাকা পাঠানো বন্ধ করে দিল। বাচ্চারা বড় হবার সাথে সাথে ওদের খরচাও বাড়ছিল, তাই সাজিয়াকে বাধ্য হয়ে বাচ্চাদের জন্য আব্বাসের কাছে ফেরত যেতে হলো সেই 400 টাকা চাইতে। আব্বাস যেটা পাঠাবো বলেছিল। এখন সাজিয়ার বাচ্চারা ভরপেট খেতে পর্যন্ত পাচ্ছিল না, কিন্তু আব্বাসের সাজিয়ার বাচ্চাদের থেকে নিজের আর সায়রার নিউ বেবির উপর ধ্যান বেশি ছিল। আব্বাস সাজিয়াকে একজন সত্যিকারের মুসলিম আর বাধ্য বউ হওয়ার জ্ঞান দিচ্ছিল। ও এখনো বলে চলেছিল, বাচ্চাদের নিয়ে তোমার চলে যাওয়াটা অন্যায় হয়েছে, মুসলিম সমাজে এটা অন্যায়। আব্বাস আজও বলে যাচ্ছিল যে ও একটা ভালো কাজ করার জন্য সায়রাকে বিয়ে করেছে। আব্বাসের থেকে বেশি কোরআন সাজিয়া পড়েছে। সাজিয়া ভালো করে জানে কোরআনের হিসেবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই সমস্ত বিষয়গুলো সাজিয়ার বাবাও দেখছিল। সাজিয়ার বাবা একজন মলবি ছিল। সাজিয়ার বাবা কাজীর কাছে গিয়ে সাহায্য চাইলো, কিন্তু কাজী সাহেবও আব্বাসেরই সাইড নিল আর অতীতের কথা না তুলতে বলল। কাজীর মতে আব্বাস যা করেছে পুরুষ হিসেবে সেটা ঠিক, ভুল তো সাজিয়া করেছে বাড়ি ছেড়ে গিয়ে। সাজিয়ার সাথ দিতে কেউ রাজি ছিল না, একমাত্র ওর বাবা সর্বদা ওর পাশে ছিল। সাজিয়ার বাবা সবসময় বলেছিল যে সাজিয়া ঠিক, ও কোনো ভুল করেনি। এবার সাজিয়া কোর্টে যেতে চাইছিল, এটা জেনেও যে কোর্ট থেকে ন্যায় পেতে অনেক বছর লেগে যেতে পারে। সোসাইটির প্রেসার সহ্য করতে হবে, বাচ্চাদেরও কোর্টে নিয়ে যেতে হতে পারে, আর মুসলিম কমের লোকরাও এদের এগেনস্টে হয়ে যাবে, কারণ ওদের মতে পুরুষ মানুষরা সর্বদা ঠিক। কিন্তু তাও সাজিয়া চুপ করে থাকলো না। সাজিয়া নিজের হকের জন্য কোর্টে গেল, কিন্তু কোর্টে কেউ সাজিয়ার কেস নেওয়ার জন্য তৈরি ছিল না, কারণ আব্বাস তো অনেক বড় লয়ার ছিল আর সবাই সাজিয়ার পেট
পিটিশন শুনেই ভয় পাচ্ছিল। সাজিয়া 1975 সালে আলিগড় সেকশন কোর্টে ওর পিটিশন দেয়, কিন্তু জজ সাহেব বিনা লয়ারে এই কেস শুনতে রাজিও হলেন না। সাজিয়া বলল যে ওর বাচ্চাদের টাকার প্রয়োজন, কিন্তু ওদের বাবা সেটা দিতে মানা করে দিয়েছে। এটা শুনে জজ সাহেব সাজিয়াকে মুসলিম কোর্টে যেতে বললেন, কারণ এটা ওদের কমের সমস্যা। কিন্তু সাজিয়ার বাবা তো প্রথমেই কাজীর কাছে গিয়েছিল, সেখানে কেউ ওদের সমস্যা শুনতে রাজি নয়। ঠিক তখন সেখানে বেলা কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবকে সিআরপিসি 125-এর আন্ডারে সাজিয়ার কেস নিতে বলল। 1975 সালে একটি মুসলিম কেস সেকুলার কোর্টে লড়া একটা বিশাল ব্যাপার ছিল। যখন আব্বাস এই কেসের ব্যাপারে জানতে পারলো, তখন সে আরো রেগে গেল। এই কেসের জন্য ঘরে পুলিশও আসতে পারে, সেই জন্য আব্বাস সাজিয়াকে কথা বলার জন্য ডেকে পাঠায়। সাজিয়া ভাবলো, যাক, তাহলে বোধহয় প্রবলেম সলভ হয়ে যাবে। ফাইনালি আব্বাস তাকে ডেকে পাঠালো, কিন্তু সাজিয়ার ভুল তখন ভাঙলো যখন আব্বাস এক নিঃশ্বাসে সাজিয়াকে 3 তালাক দিয়ে দিল। আজ আব্বাস স্বীকার করলো যে হ্যাঁ, ও প্রথম থেকেই সায়রাকে ভালোবাসতো। সাজিয়ার কোর্টে যাওয়ার শাস্তি হিসেবে ওকে তালাক দিয়ে দিল আব্বাস। সিআরপিসি 125-এর আন্ডারে শুধুমাত্র একজন ওয়াইফই কেস করতে পারে, আর এখন যখন তালাক হয়ে গেল, কেস তখন নিজে থেকেই খারিজ হয়ে যাবে। সাজিয়া কোর্টে যাওয়াকে নিজের ভুল মনে করে বাড়িতে চুপচাপ বসে রইল। একদিন বেলা সাজিয়ার সাথে দেখা করতে এলে সাজিয়া ওকে সবটা বলল, সাথে এটাও বলল যে আব্বাস 3 বার তালাক বলে ছেড়ে দিলেও এই তালাক কোরআন আর শরিয়তের অ্যাকর্ডিং ভ্যালিড নয়। সাজিয়া আজও আব্বাসের ওয়াইফ। আব্বাস তো শরিয়ত ভালো করে জানেই না। সাজিয়ার বাবা একজন মৌলভী, সে বাচ্চাদের কোরআন পড়ায়, তাই সে সাজিয়াকেও ভালোভাবে কোরআন পড়িয়েছিল। তাই এবার বেলা সাজিয়াকে আবার ফাইট ব্যাক করতে বলল। বেলা বলল সাজিয়া কোর্টে গিয়ে কোনো ভুল করেনি, ওকে নিজের বাচ্চাদের হকের জন্য আওয়াজ তুলতেই হবে। সাজিয়া নিজের জায়গায় একদম সঠিক। এবার আলিগড় কোর্টে ফার্স্ট হিয়ারিং এ বেলা কোর্টে শরিয়ত আর কোরআনের কথা বলতে শুরু করলো, যার মতে আব্বাসের সাজিয়াকে তালাক দেওয়া ভ্যালিড নয়। শরিয়তের মতে তালাক দিতে গেলে 3 মাস টাইম লাগে, যাতে হাজবেন্ড ওয়াইফ ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারে, কিন্তু আব্বাস তো এরকম কিছুই করেনি। আব্বাস বেলা আর সাজিয়ার এসব কথা বাজে বলে মন্তব্য করলো। ও বলল জজ তো সেকুলার, তাই উনি তো কোরআনের মতে নয়, কনস্টিটিউশনের মতে জাজমেন্ট করবেন, এজন্য সে শরিয়তের নিয়ম শুনতে বাধ্য নয়। সেই কারণে সাজিয়াকে মুসলিম বোর্ডে যাবার অর্ডার দেওয়া হলো। সাজিয়া আর ওর বাবা আবার মুসলিম বোর্ডে গেল। সেখানে কাজীরা সাজিয়াকে কাফিরদের কাছে হেল্প চাইতে যাওয়ায় কমের গদ্দার বলতে শুরু করলো, এমন গদ্দার যে নিজের হাজবেন্ডের কথাই শুনেনি। তখন সাজিয়া বলল যে ওরা তো প্রথমেই কাজীর কাছে হেল্প চাইতে এসেছিল। এবার সাজিয়া কিছু পুরনো কেসের কথা বলল, যেখানে মুসলিম পুরুষরা শরিয়ত আর কোরআনের নিয়ম ভাঙার পরও কোনো শাস্তি তাদের দেওয়া হয়নি। সবসময় মুসলিম মেয়েরাই কেন শাস্তি পাবে? গদ্দার তো এই কাজীরা নিজেরাই, যারা শরিয়ত আর কোরআনের নিয়মকে নিজের মতো করে চালায়। এসব কথা শুনে কাজীরা তো আরো রেগে গিয়ে সাজিয়াকে মুসলিম বোর্ড থেকে বার করে দিল। এবার মুসলিম কোর্ট থেকে বার করে দেবার পর সাজিয়া আবার গেল আলিগড় কোর্ট। এই ব্যাপারে লড়াই চলতে চলতে প্রায় 4 বছর পেরিয়ে গেল যে সাজিয়া আর আব্বাসের আদৌ তালাক হয়েছিল কিনা। 4 বছর ধরে 400 টাকা প্রতি মাসে পাওয়ার জন্য সাজিয়া কোর্টের চক্কর কেটেই চলল। আব্বাস 70,000 টাকা প্রতি মাসে বেতন পায়। আব্বাসের কাছে এই 400 টাকা দেওয়াটা কোনো ব্যাপারই ছিল না। সায়রাও চাইছিল যে আব্বাস সাজিয়াকে 400 টাকা প্রতি মাসে পাঠিয়ে দিয়ে ঝামেলা এখানেই শেষ করে, কিন্তু আব্বাস এখন নিজের ইগোর জন্য সাজিয়াকে ছোট এবং ভুল প্রমাণ করতে চাইছিল। 4 বছর পর বেলা কোর্টে বলল যে সুপ্রিম কোর্ট তাহিরা বি কেসে অর্ডার দিয়েছে যে হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যাবার পরও হাজবেন্ডকে ওয়াইফের খরচার জন্য টাকা দিতে হবে। সেটাও একটা মুসলিম কেসই ছিল, আর সাজিয়ার কেসটাও তো মুসলিম, তাই সেকশন কোর্ট সুপ্রিম কোর্টের আদেশকে যেন মান্যতা দেয়। সেই মতে জজ আব্বাসকে প্রতি মাসে সাজিয়াকে মাত্র 22 টাকা দিতে অর্ডার দেন। 5 বছর ধরে কেস চলার পর সাজিয়া তার বাচ্চাদের জন্য মাত্র 22 টাকা প্রতি মাসে পাবে। কোর্টের আদেশ সাজিয়ার পক্ষে এলেও মুসলিম কম বাইরে সাজিয়ার উপর ভীষণ রেগেছিল। সাজিয়ার ফ্যামিলিকে গদ্দার বলা হলো। সাজিয়ার নামের সাথে কাফির দেওয়ালে লেখা হচ্ছিল। সাজিয়ার বাবার স্কুলের বাচ্চারাও ছেড়ে চলে যাচ্ছিল। কেউ সাজিয়ার ফ্যামিলির সাথে
সাথে সম্পর্ক রাখতে চাইছিল না। এরপর 1981 সালে হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হলো। সেখানেও সাজিয়াকেই টার্গেট করা হলো। প্রচুর লোকের ভিড় সাজিয়া আর তার বাচ্চাদের মারতে ওদের বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছিল। সাজিয়ার বাঁচবার শুধুমাত্র একটাই রাস্তা ছিল, সেটা ছিল আব্বাসের ঘর, যে বাগানটা আব্বাস সাজিয়ার নামে কিনে দিয়েছিল। সেই দলিল সাথে নিয়ে আব্বাসের বাড়ি পৌঁছালো সাজিয়া। এবার সেই আউট হাউসেই ওদের ঠাঁই হলো। এর পরের বছর সাজিয়া এলাহাবাদ হাইকোর্টে যায়, যাতে 22 টাকার থেকে একটু বেশি কিছু করে পায়। 22 টাকা অনেক কম ছিল। এবার কেস হাইকোর্টে পৌঁছে গিয়েছিল, মানে এবার পুরো দেশের নজর এই কেসের উপরেই ছিল। কাজীরা আব্বাসকে সেটেলমেন্ট করে নেওয়ার জন্য বোঝাতে থাকে, না হলে পুরো দেশ মুসলিম কমে হয়ে থাকা মহিলাদের প্রতি অত্যাচারের কথা জেনে যাবে। কিন্তু এখনো আব্বাস মনে করে যে ও কোনো ভুল করেনি। আব্বাস তো এই কেসকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চায়, যাতে সুপ্রিম কোর্টের পুরনো জাজমেন্টকেও চ্যালেঞ্জ করতে পারে। আর সাজিয়ার বিরুদ্ধে কেস জেতার পর সুপ্রিম কোর্টের পুরনো অর্ডারকেও খারিজ করতে পারে। আব্বাস জেনে বুঝে হাইকোর্টে কেসটা হেরে যায়। হাইকোর্ট থেকে আব্বাসকে প্রতি মাসে সাজিয়াকে 180 টাকা দেওয়ার অর্ডার দেওয়া হয়। সাজিয়া আর কেস লড়তে চাইছিল না, কারণ ওর কাছে এই টাকাটা এনাফ ছিল। কিন্তু আব্বাস সেটাও শুনল না। এবার সুপ্রিম কোর্টে আব্বাস নিজের দলিল পেশ করে বলল, যখন 30 বছর আগে পাকিস্তান আর ইন্ডিয়া আলাদা হয়েছিল, তখন ইন্ডিয়াতে থেকে যাওয়া মুসলিমদের ওদের কমের ডিসিশন ওদের কোর্টের মতো করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ইন্ডিয়ায় থাকা মুসলিমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের নিচে পেশা যাচ্ছে। এদের ফ্রিডম এদের এখন আর দেওয়া হচ্ছে না। আব্বাস ইন্ডিয়াতে থেকে যাওয়া মুসলিমদের এতটাই বেচারা আর অসহায় বলল যে ওদেরকে ওদের নিয়ম মানার হকও দেওয়া হচ্ছে না। ওদের থেকে সমস্ত রাইটস ছিনিয়ে নেওয়া হয়েছে। সাজিয়ার মতো মেয়েদের মুসলিম ল বোর্ডকেই ফলো করা উচিত ছিল। আব্বাসের এই কথার আজ সাজিয়ার কাছে কোনো উত্তর ছিল না। আব্বাস এবার সমস্ত মুসলিমদের হয়ে প্রশ্ন করছিল। তাই রেগে গিয়ে মুসলিম কম সাজিয়াদের এক ঘরে করে দিল। কেউ যেন ওদের বাড়িতে জল খাবার দিতে না যায় তার আদেশ দেওয়া হলো। কিন্তু এই সময় সাইরা সাজিয়াকে হেল্প করলো। এবার নেক্সট হিয়ারিং এ সাজিয়া নিজের দিকটা নিজেই বলার সিদ্ধান্ত নেয়। যে কনস্টিটিউশনে আব্বাস মুসলমানদের হক চাইছে, সেই কনস্টিটিউশনে মেয়েদের হকের কোথাও তো নিশ্চয়ই বলা আছে। মুসলিম বোর্ড নিজের মতো নিয়ম চালাচ্ছে। যদি এভাবেই মুসলিম বোর্ড সিদ্ধান্ত শোনায়, তবে কাল দিনে ইন্ডিয়ায় থাকা মুসলিমদের হাল ওই মুসলিম মেয়েদের মতো হবে যেখানে তারা তাদের বাচ্চাদের সাথে রোডের সাইডে পড়ে থাকে। সাজিয়ার নিজের হক চায়, তাই মহামান্য আদালতের কাছে আবেদন করে যাতে এই কেসটাকে হিন্দুস্তানের মুসলিমদের মতো করে দেখা হয়, শুধুমাত্র একজন মুসলিম মেয়েদের মতো করে নয়। সুপ্রিম কোর্ট একমাত্র তাকে তার বাচ্চাদের জাস্টিস দিতে পারে। সাজিয়ার কথা শোনার পর সুপ্রিম কোর্ট রসিয়ত আর কোরআনের উপর ভিত্তি করে সাজিয়ার পক্ষেই রায় দেয়। কোরআনে এটা লেখা আছে যে হাজবেন্ড নিজের তালাক দেওয়া ওয়াইফ আর তার বাচ্চাদের খরচা দিতে বাধ্য। আব্বাস এবার নিজের ভুল বুঝতে পারে। যখন সে দেখে যে তার প্রথম সন্তান তার ছেলে, তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আব্বাস মনে মনে স্বীকার করে আর স্যালিউট করে সাজিয়াকে তার সাহসিকতার জন্য। এখানেই মুভিটিকে শেষ করা হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।